রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হলেই কি প্রতিপক্ষকে হয়রানি বা পিটিয়ে মারতে হবে? তো তাহলে এইটা যদি চলতে থাকে তাহলে তো প্রতিহিংসার রাজনীতিটাই চলমান থাকবে। আর সেক্ষেত্রে যে জিনিসটা আছে যে চাঁদাবাজি এবং দখলদারিত্বকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, তাহলে এর রাজনৈতিক দিক আছে, এর একটা অর্থনৈতিক দিক আছে, আর শিশু নির্যাতনের ক্ষেত্রে একটা সাংস্কৃতিক দিক আছে। কোন সংস্কৃতির কারণে, কোন ধরনের চিন্তার কারণে এই ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের একটু খুঁজে বের করা দরকার। ফলে অপরাধ যখন ঘটছে, অপরাধীর মনস্তত্ত্ব কী, অপরাধ ঘটনার ক্ষেত্রে সমাজে কী ধরনের প্রশ্রয় আছে, এবং অপরাধীদেরকে শাস্তি অথবা সংশোধনের কী উদ্যোগটা নেওয়া হয়েছে, সেগুলো যদি বিবেচনা না করি তাহলে শুধু আমরা ওই ক্রিকেটের রেকর্ডের মতো শুধু সংখ্যা বাড়তেই থাকবে। যে এখন আমরা দেখছি 1142 জন, কিছুদিন পরে আমরা বলবো না এটা বেড়ে এখন 1778 জন হয়েছে। ঢাকা নগরে, ঢাকা মহানগর যেটা সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, সেখানে যদি 78টা এরকম ঘটনা ঘটে, প্রত্যন্ত অঞ্চলে আমি কীভাবে এটাকে প্রতিহত করব? ফলে সেক্ষেত্রে পুলিশের সক্ষমতা এবং পুলিশের সদিচ্ছা দুটোকেই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা কখনো কখনো সক্ষমতার প্রশ্নটা তুলি যে পুলিশ কি সক্ষম, আবার এটাও প্রশ্নটা তুলতে হবে পুলিশের সদিচ্ছা কি তৈরি হয়েছে? পুলিশের সদিচ্ছা কার উপর নির্ভর করে? পুলিশ কিভাবে নিয়ন্ত্রিত হয়? পুলিশ কিভাবে পরিচালিত হয়? পুলিশ একসময় পুলিশের একজন আইজি বলেছিলেন যে আমাদেরকে দিয়ে যদি আপনারা দুটো এরকম ঘটনা ঘটান, আমরাও কিন্তু তখন 5টা এরকম ঘটনা ঘটিয়ে ফেলব। মানে যদি প্রতিপক্ষকে দমন করার জন্য পুলিশকে ব্যবহার করা হয়, পুলিশ কখনো নিজের স্বার্থেও কিন্তু তখন প্রতিপক্ষকে দমন করতে থাকে। যেমন ধরুন দুদু ভাইরা যখন রাজনীতিতে আন্দোলন করেছেন, যে পুলিশ কর্মকর্তারা তাদের উপর হয়রানিমূলক আচরণ করেছেন, কখনো কখনো কি অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা এই কাজগুলো করেনি? তাতে কি কখনো ডিপার্টমেন্টাল একটা কথা না চালু আছে যে ডিপার্টমেন্টাল শাস্তির ব্যবস্থা আছে? তা সেই রকম ওখানে বরঞ্চ পিপিএম পুরস্কার দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়েছে। তো ফলে এগুলোও কিন্তু একটা মনস্তত্ত্ব তৈরি করেছে যে পুলিশের কাছে গিয়েও আশ্রয় পাওয়া যাবে না, আদালতে গিয়ে বিচার পাওয়া যাবে না, এবং ওই একটা রাজনৈতিক একটা ট্যাগ লাগিয়ে দিতে পারলে তার উপর নিপীড়ন চালানোটা যুক্তিসঙ্গত হয়ে যায়। এই যে একটা টোটাল মনস্তত্ত্ব তৈরি হয়েছে, সামগ্রিক মনস্তত্ত্ব, অপরাধ মানে বেড়ে যাওয়ার পিছনে এটা একটা বড় কারণ। আমি আরেকটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে বিগত 24 বছরে নারীর উপর সহিংসতার নিয়ে বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে। 24 বছর বলতে কি আপনি বোঝাতে যাচ্ছেন যে 2001 সালের পরে বিএনপি জামাত 4 দলীয় জোট সরকার গঠনের পর থেকেই এই নারীর উপর সহিংসতার বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে? বিষয়টা হচ্ছে কখনো কখনো যখন আমরা হিসাব করি, যেমন ধরেন আপনি হিসাব দিলেন না যে গত 3 মাসে এই হয়েছে, গত 7 মাসে এই হয়েছে, গত 10 মাসে এইরকম হয়েছে, সেরকম যখন রেকর্ড আমরা দেখি পত্রিকার মাধ্যমে, সেই রেকর্ডে কখনো কখনো এই বয়সগুলো মানে সালগুলো উল্লেখ থাকে। তবে একটা জিনিস খেয়াল করার মতো, একটা জিনিস খেয়াল করে, বাংলাদেশে প্রতিবার নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সহিংসতার একটা মাত্রা বেড়ে যায়। দুটো জিনিস আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে আগে দেশ থেকে টাকা পাচার বেড়ে যেত, আর নির্বাচনের পরে পরে প্রতিপক্ষের উপর আক্রমণ করার প্রবণতাটা বেড়ে যেত। ফলে একদিকে অর্থনীতিতে লুটপাট, আর একদিকে প্রতিপক্ষের উপর। আপনি কি এক্ষেত্রে বলতে চাচ্ছেন যে এই গত 4 মাসে আমাদের এখানে একটি ক্ষমতার পালা বদল হয়েছে, এই কারণেই খুনোখুনি বেড়েছে? তার আগেও গত 18 মাসেও সেটা দেখেছি। গত 18 মাসে যে ঘটনাটা ঘটেছিল এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে, সেগুলোকে আপনি কোন বিবেচনায় যুক্তিসঙ্গত ধরবেন? সেগুলো কি একসময় বলা হয়েছিল এগুলো নাকি মব জাস্টিস? আসলে মব জাস্টিস না, এগুলো ছিল মব ভায়োলেন্স। এবং সেই ভায়োলেন্সটাকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করা হয়েছিল, কখনো প্রেশার গ্রুপ হিসাবে। তারই তো কন্টিনিউশন এখনও চলছে, এবং এখনও চলছে। দুটো দিকেই খেয়াল করে দেখবেন যে ক্ষমতায় আসার পরে বিএনপির আভ্যন্তরীণ বেশ কিছু ঘটনা দৃশ্যমান হয়ে উঠেছে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আভ্যন্তরীণ সংঘাত এবং আভ্যন্তরীণ খুনোখুনির ঘটনা এসছে, প্রতিপক্ষের উপর হামলাও এসছে। আবার তার পাশাপাশি যেটা আছে যে গত 18 মাস ধরে যে ধরনের ঘটনা ঘটেছিল, আমরা অভ্যুত্থান করেছিলাম একটা উন্নততর সমাজের জন্য, সেই জায়গায় না গিয়ে আমরা মনে হয় আর একটু আইন শৃঙ্খলার দিক থেকে একটু পশ্চাৎপদ জায়গায় ফিরে গিয়েছি।